ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শেখ আব্দুল্লাহ। প্রিয় দর্শক, আমরা কথা বলবো সরকার রপ্তানি আয়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে চলতি অর্থ বছরের জন্য সেটি নিয়ে। আপনারা জানেন যে বাংলাদেশ সরকারের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয় অর্থ বছরকে কেন্দ্র করে। এই 2026-27 অর্থ বছরের জন্য সরকার একটি রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ঠিক করেছে, সেটি 63.40 বিলিয়ন ডলার, পণ্য এবং সেবা মিলিয়ে। সরকার অন্যান্য ক্ষেত্রেও লক্ষ্যমাত্রা ঠিক করে থাকে। বাজেটে অনেকগুলো লক্ষ্যমাত্রা থাকে, বিশেষ করে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা, জিডিপির লক্ষ্যমাত্রা, মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা। আমরা অধিকাংশ ক্ষেত্রেই দেখি যে সরকারের লক্ষ্যমাত্রাগুলো বিশেষত অর্জিত হয় না, এবং আমাদের রপ্তানি আয়ের ক্ষেত্রেও সেরকমটি এর আগে সবসময় হয়ে এসেছে। এবছরও বৈশ্বিক পরিস্থিতি এবং অভ্যন্তরীণ পরিস্থিতির মধ্যে নানান ধরনের চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও সরকার 15% প্রবৃদ্ধি ধরে এই রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ঠিক করেছে। সেটি অর্জন করা সম্ভব কি না, বা সেটি অর্জন করা কি কি চ্যালেঞ্জ রয়েছে, সেই বিষয়গুলো দেশের বিশেষজ্ঞরা এবং যারা রপ্তানি করেন তারা কিভাবে দেখছেন, এই নিয়ে টিভিএসে আজ লিড নিউজ প্রকাশিত হয়েছে। নিউজটি করেছেন টিভিএসের সিনিয়র রিপোর্টার রিয়াদ হোসেন। আমরা তার কাছ থেকে শুনবো যে সরকারের লক্ষ্যমাত্রা এবং উদ্যোক্তাদের বাস্তবতার সাথে পরিস্থিতিটা কেমন, বা এই লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে তারা কি বলছেন। রিয়াদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার যে স্টোরি, আপনি বলছেন যে সরকার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ঠিক করেছে 63 বিলিয়ন ডলার, 63.4 বিলিয়ন ডলার। এটি নিয়ে আসলে মানে এই সরকারের যে লক্ষ্য, এটি নিয়ে আমাদের উদ্যোক্তারা কি বলছেন যারা রপ্তানি করেন? আব্দুল্লাহ ভাই, আপনাকে ধন্যবাদ। নিউজটি শুরুতে একটু বলে নিই, নিউজটি আপনি সহই আমরা একসাথেই নিউজটি করেছি, দেখেছি। এখানে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে প্রতি বছর সরকার একটা রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করে, তো সেটি কোনো বছর অর্জন হয়, কোনো বছর অর্জন হয় না, বেশিরভাগ বছরই অর্জন হয় না। আসলে সরকারের শুরুতে একটু বলে রাখা দরকার, সরকারের এই লক্ষ্যমাত্রা নির্ধারণের সঙ্গে কিন্তু আসলে, কারণ রপ্তানি কিন্তু সরকারের লক্ষ্যমাত্রা নির্ধারণ দিয়ে খুব একটা কিছু হয়ও না। এইটি রপ্তানি স্থানীয়ভাবে আমার যে সরকার যে সুযোগ সুবিধা দিচ্ছে সেটি এবং ইন্টারন্যাশনালি চাহিদা কতটুকু, তার উপরে আসলে বাংলাদেশের রপ্তানি কতটুকু হবে সেটি এই বাজারটা ঠিক করে। ইনফ্যাক্ট এমন না যে এখানে সরকারের খুব বেশি রপ্তানি বাড়ানোর ক্ষেত্রে সরকারের সরাসরি ভূমিকা থাকে। হ্যাঁ, সরকারের কিছু কি বলা ঠিক হবে, সরকার তো এই লক্ষ্যমাত্রা অর্জন করার জন্য কি ধরনের নীতি? হ্যাঁ, আমি সেটাই বলছি যে সরকার এখানে পরোক্ষ কিছু ভূমিকা রাখে, সরকার কিছু সাপোর্ট সরকার এখানে দেয়। তো সেই দিক থেকে কিন্তু মোটা দাগে রপ্তানি বাড়বে কি কমবে সেটা নির্ধারণ করে আসলে বিশ্ববাজারের চাহিদা, আমরা কতটুকু সেখানে আমরা অবস্থান করতে পারছি, সেটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যেটি আপনি শুরুতেই বললেন, দেখুন গত অর্থ বছরে যে রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছিল, এই বছরও কিন্তু প্রায় সমান লক্ষ্যমাত্রা। তার মানে গত বছরের রপ্তানির লক্ষ্যমাত্রা যেটি নির্ধারণ হয়েছিল সেটি অর্জন তো হয়নি, বরং গত বছরে আমাদের যে রপ্তানিটা হয়েছে, গত বছর মানে আমি 2025-26 অর্থ বছরের কথা বলছি, 25-26 অর্থ বছরের রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জন হয়নি, বরং 24-25 অর্থ বছরে যা রপ্তানি হয়েছে তার চেয়েও কমে গেছে, প্রকৃত রপ্তানির চেয়ে তুলনামূলকভাবে কমে গেছে। তো ইন্টারন্যাশনাল মার্কেটে নানান, আপনি জানেন, গ্লোবাল এখন এই কমে যাওয়ার কারণগুলো আসলে যেটি আপনি জানেন যে ইন্টারন্যাশনাল চাহিদাই আসলে কম। ইউএস মার্কেটে ট্রাম্প ট্যারিফের একটা বড় প্রভাব ছিল, ওই ট্যারিফের কারণে গ্লোবাল মার্কেটে আমেরিকার কনজিউমারদের চাহিদা কমেছে, যেহেতু তার ট্যারিফ বেশি মানে কি তাকে বেশি দামে কিনতে হচ্ছে, ফলে স্বাভাবিকভাবে তার কনজাম্পশন একটু কমে যাবে। তো সেই কনজাম্পশন কমার কারণে অন্যান্য দেশেরও যে অবস্থা হয়েছে, এর ফলে আরেকটা জিনিস হয়েছে, চীন এবং ইন্ডিয়ার উপরে যেহেতু বেশি ট্যারিফ ছিল, চীন ইন্ডিয়া গিয়ে বাংলাদেশের প্রধান যে বাজার ইউরোপ সেখানে গিয়ে হানা দিয়েছে, ফলে ওখানে বাংলাদেশ বাড়তি প্রতিযোগিতায় পড়ে ইউরোপের বাজারে বাংলাদেশ বেশি প্রেসারে পড়ে গেছে। এই যে অবস্থাটা গত বছর ছিল সেটি কিন্তু এবারও একই রকম নষ্ট আছে। আপনি জানেন যে সর্বশেষ আমেরিকার আদালত ট্রাম্প ট্যারিফকে স্থগিত করার পরে কিন্তু নতুন করে তারা আবার ওই যে শ্রম ফোর্স লেবার ইস্যুতে আবার 10% এক্সট্রা একটা ট্যারিফ নতুন করে দিয়েছে। তার মানে এক ধরনের
সেখানে একটা বিশ্ববাজারে চাহিদা যে বাড়বে সেরকম কোনো আলামত দেখা যাচ্ছে না। অন্যদিকে ইরান এর যে যুদ্ধ শেষ হয়েও হলো না, নতুন করে আবার আক্রমণ পাল্টা আক্রমণ সব রাশিয়ার চলছে। যুদ্ধ তো চলমান আছেই। রাশিয়ার যুদ্ধ চলমান আছে। আমাদের জ্বালানির যে প্রধান যে সাপ্লাই চেইন যে পথে আসে সেটি কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। জ্বালানির দাম বেড়ে গেছে। জ্বালানির দাম বেড়ে গেলে স্বাভাবিকভাবেই এটি কিন্তু আমাদের উৎপাদন খরচ বাড়াবে। এই একটা বিষয়, তার মানে এটি বৈশ্বিক কারণ। এবার আমরা স্থানীয়ভাবে আসেন। স্থানীয়ভাবে আমাদের ইন্ডাস্ট্রিগুলার, আপনি জানেন পোশাকের যে সাপ্লাই চেইন যেখান থেকে আসে, কাপড় অথবা ফ্যাব্রিক, স্থানীয় যে টেক্সটাইল মিলগুলো, তারা গ্যাস পাচ্ছে না, অথবা অন্যান্য ইন্ডাস্ট্রিরও একই অবস্থা, রপ্তানি। হ্যাঁ, খুব সম্প্রতি তো আমরা দেখছি যে আমাদের এই যারা গ্যাসের খুব এক্সপার্ট সংকট আছেন, যারা এক্সপোর্টার আছেন, তারা এই সমস্যাগুলোর কথা বলছেন। একটা হলো বৈশ্বিক সমস্যা, আর একটা হলো স্থানীয়ভাবে গ্যাস সাপ্লাই পাওয়া যাচ্ছে না। তারপরে আপনার ব্যাংকের সুদের হারটা অনেক বেশি। অনেকেই বলছেন তার প্রফিট হয় হয়তো 3 to 4% বা 5% খুব বেশি হলে। এখন কিন্তু প্রফিট মার্জিন অনেক কমে গেছে যারা প্রফিট করতেন, এবং অনেকে প্রফিট করতে পারছে না। কিন্তু যাদের ব্যাংক লোন আছে তাদের কিন্তু ব্যাংক লোন হলো 14-15%। তো ফলে এরকম পরিস্থিতিতে কিন্তু এই উচ্চ সুদের হার সুদ পরিশোধ করে তার পক্ষে প্রফিট করা কঠিন। তার মানে এই প্রতিষ্ঠানগুলোর জন্য এটা একটা বার্ডেন ব্যবসায়ের জন্য। এর বাইরে আমাদের লজিস্টিক্সের ক্ষেত্রে কাস্টমস, বন্দরের একটা, আমরা অন্যান্য যেসব দেশগুলো আছে যাদের সঙ্গে আমরা প্রতিযোগিতা করি তাদের তুলনায় আমরা পিছিয়ে আছি। এই প্রবলেমগুলো আমাদের উদ্যোক্তারা বলছেন, এক্সপার্টরা বলছেন, এবং এই কারণে আমাদের পক্ষে যেই লক্ষ্যমাত্রাটা নেওয়া হয়েছে, যেটা বললাম গত বছর যা নেওয়া হয়েছিল এবছর তা নেওয়া হয়েছে, সেটিও 15% বেশি। গত বছর আমাদের যা এক্সপোর্ট হয়েছে তার চাইতে 15% বেশি। এখন এই 15% খুব বেশি লক্ষ্যমাত্রা নয়। একটা বিবেচনা যে হ্যাঁ 15% গ্রোথ হতে পারে, কিন্তু এখনকার বিবেচনায় এই 15% আসলে অনেক বেশি। আমাদের উদ্যোক্তারা বলছেন যে একটা সময় বাংলাদেশ কিন্তু 22%, 23%ও বাংলাদেশের কোনো কোনো বছর গ্রোথ হয়েছে রপ্তানিতে, কিন্তু এখন 15% আমাদের জন্য অনেক বেশি মনে হচ্ছে। কারণ ইন্টারন্যাশনালি চাহিদা কম, আমাদের স্থানীয়ভাবে আমাদের কস্ট অফ প্রোডাকশন বাড়ছে। তো যেহেতু চাহিদা কম, ফলে আমরা ওইভাবে পণ্যের দাম পাচ্ছি না। রিয়াদ ভাই, গতকালকে মাননীয় বাণিজ্য মন্ত্রী যখন এই রপ্তানি লক্ষ্যমাত্রা ঘোষণা করেন, তখন সাংবাদিকদের প্রশ্নের জবাবে উনি কিন্তু কিছু সম্ভাবনার কথাও বলেছেন। তার মধ্যে উনি বলেছেন যে বাংলাদেশ খুব দ্রুত দক্ষিণ কোরিয়া এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে এফটিএ করবে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এফটিএর আলোচনাটা শুরু হচ্ছে। সরকারের বাজেটের কিছু নীতিগত উদ্যোগের প্রেক্ষিতে ব্যবসা করাটা এখন সহজ হচ্ছে, বা বন্দরে সময় কম লাগছে। এই ধরনের উনি কিছু ইতিবাচক উদ্যোগ এবং বাস্তব পরিস্থিতির কথা তুলে ধরেছেন। উনি তার প্রেক্ষিতে আশা করেন যে এই যে লক্ষ্যমাত্রাটা নির্ধারণ করা হয়েছে সেটি অর্জনের সম্ভব, বা রপ্তানি আয় বৃদ্ধি পাবে আর কি। দেখুন, সরকার বেশ কিছু উদ্যোগ নিয়েছে ব্যবসা বান্ধব, বিনিয়োগ বান্ধব, এটা সত্য। আপনি জানেন বাজেটে, সর্বশেষ যে বাজেটটা গেল, বাজেটে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে যেখানে বিনিয়োগ হলে কর্মসংস্থানমুখী বিনিয়োগ যে জায়গাগুলো, সেখানে কর ছাড় দিয়েছে ব্যাপকভাবে। এবং জ্বালানির, আমরা যে ফুয়েল বেসড যে জ্বালানির উপর নির্ভরশীল, সেখান থেকে আমাদের সেই নির্ভরতা কমানোর জন্য সোলার অথবা অন্যান্য যেই জায়গাগুলো আছে, রিনিউয়েবল এনার্জি যে জায়গাগুলো সোর্স, সেখানে কিন্তু সরকার নজর দিচ্ছে, এবং সেই জন্য ট্যাক্সের ক্ষেত্রে বড় ধরনের ছাড় দিচ্ছে বিনিয়োগ বাড়াতে। ব্যবসা সহজ করার জন্য বেশ কিছু উদ্যোগ সরকার নিয়েছে, বন্দর এবং আপনি যেটা বললেন এটা সত্য, এবং কিছুটা অগ্রগতি আছে। কিন্তু যেই পরিমাণ, আমরা তো স্থানীয় বাজারে আসলে প্রতিযোগিতা নয়, আমাদের প্রতিযোগিতা হচ্ছে বিশ্ববাজারে। তাহলে ভিয়েতনাম, কম্বোডিয়া, চীন, ইন্দোনেশিয়া অথবা তুরস্কের মতো দেশগুলো যারা আমাদের বড় প্রতিদ্বন্দ্বী, ইভেন ইন্ডিয়া, পাকিস্তান নিজস্ব কাঁচামাল আছে, ইন্ডিয়ার নিজস্ব কাঁচামাল আছে, সেখানে তারা কী ধরনের পলিসি সাপোর্ট দিচ্ছে, অথবা অন্য দেশগুলো লজিস্টিক্সে কতটুকু এগিয়ে আছে, আমরা সেই তুলনায় কিন্তু এখন অনেকটুকু পিছিয়ে। তো ফলে আমরা এগুচ্ছি, আমরা হাঁটছি, অন্যরা আসলে দৌড়াচ্ছে। ফলে আলটিমেটলি আমরা আগাতে পারছি না অন্য প্রতিযোগীদের তুলনায় যদি আমরা বিবেচনা করি। ফলে এখন যেই কাজগুলো এখন সরকার করতে হবে, যেখানে সরকার অবশ্যই গুরুত্ব দিচ্ছে, কিন্তু আরও যেসব জায়গাগুলো আছে যে
বিনিয়োগের ক্ষেত্রে বন্দরের যে সক্ষমতা বা কাস্টমসের ক্ষেত্রে ব্যবসায়ীদের বড় অভিযোগ এখনও আছে। এই দিনই সর্বশেষ একজন গত 2 দিন আগে একজন ব্যবসায়ী বললেন যে কাস্টমসে তাদের যে বন্ড লাইসেন্স নিতে হয় অ্যাক্সেসরিজ রপ্তানিকারক, বলল যে বন্ড রপ্তানি এই বন্ডের অনুমোদন নেওয়ার ক্ষেত্রে 20 লাখ টাকা ঘুষ দিতে হয় মিনিমাম। একটা প্রতিষ্ঠান বললো যে তার সারা বছর হয়তো 50 টন কাঁচামাল আসে, 50 টন কাঁচামাল আসা মানে তার খুব সামান্য এক্সপোর্ট বা তারা তৈরি করে, তাদেরও মিনিমাম 20 লাখ টাকা এই বন্ডের লাইসেন্স পেতে বা লাইসেন্স রিনিউ করতে, পেতে আরও বেশি রিনিউ করতে দিতে হয়। এখন এটা একটা অভিযোগ, সত্য নিশ্চয়ই এর ভেতরে কোনো কারণ আছে অথবা অফিসারদেরও কোনো ব্যাখ্যা আছে। এখানে কিন্তু অনেক অনিয়মও হয়, অনেক ব্যবসায়ী বা যারা রপ্তানি করেন তারাও কিন্তু অনিয়ম করেন, তারা প্রচুর এনে বাইরে বিক্রি করে দেন, এরকম অভিযোগ আছে। কিন্তু মূল বিষয় হচ্ছে এই যে বিষয়গুলো, আপনি কোনো জায়গায় অনুমোদন নিতে গেলে সময় লাগতেছে, আপনার ঘুষ দিতে হচ্ছে, এটা তো কস্ট অফ প্রোডাক্ট, মানে আপনার কস্ট অফ বিজনেস বাড়াচ্ছে। এবং ইজ অফ ডুইং বিজনেসের সূচকে বাংলাদেশ কিন্তু বরাবরই খুব পিছনের সারিতে থাকে। এই জায়গাগুলো বাংলাদেশকে অবশ্যই বিবেচনায় রাখতে হবে। আর ইন্টারন্যাশনাল জায়গায় তো বাংলাদেশ খুব বেশি হাত নেই। ইন্টারেস্ট রেট, ব্যাংকের ইন্টারেস্ট রেট, ব্যাংক যে কোনো কারণে হোক বাংলাদেশ ব্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে, সমস্যায় পড়েছে, তাহলে এখন সেই ভার কিন্তু উদ্যোক্তাদের কাঁধে যাচ্ছে বেশি রেট অফ ইন্টারেস্টের মাধ্যমে। আপনি গ্যাস সাপ্লাইটা বহুদিনের ব্যবসায়ীদের দাবি, আওয়ামী লীগ সরকার আমলে গ্যাসের প্রাইস বাড়ানো হলো, বলা হয়েছে যে নিরবচ্ছিন্ন সাপ্লাই দেওয়া হবে, সেটি হয়নি। একদিকে উনি বেশি টাকা দিতে হচ্ছে, আরেকদিকে সাপ্লাইও উনি পাচ্ছে না, তাকে বাড়তি টাকা খরচ করে হয়তো অন্য উপায় বের করতে হচ্ছে, হয়তো ডিজেল নিতে হচ্ছে, তারপরে পল্লী বিদ্যুতের কিছু বিদ্যুৎ ব্যবহার করে, তাও উনি প্রোডাকশনের 30% ক্যাপাসিটি ব্যবহার করতে পারছেন না। তো এরকম যদি উদ্যোক্তাদের অবস্থা হয়, তাহলে সরকার যতই আসলে লক্ষ্যমাত্রা ঠিক করুক, এই লক্ষ্যমাত্রা অর্জনের জন্য স্থানীয়ভাবে যে কাজগুলো সেগুলো না করলে খুব বেশি অগ্রগতি এক্ষেত্রে হবে না। রিয়াদ ভাই, আপনার কাছে আমার শেষ প্রশ্ন। আপনি অনেকগুলো চ্যালেঞ্জের কথা বললেন এবং আপনি বললেন যে সেইগুলো সরকারের করা দরকার। এইটি প্রধানত আপনি বড় শিল্পকে কেন্দ্র করেই কি বলছেন, নাকি আমাদের দেশের সম্ভাবনাময় অন্যান্য যেসব খাতগুলো রয়েছে, আমরা যাদের কথা শুনি, চামড়াজাত শিল্প, আমরা হিমায়িত মৎস্য, আমরা পাটজাত পণ্য, প্লাস্টিক্স, এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু আমরা কি হালকা প্রকৌশল পণ্য, এদের সম্ভাবনার কথা সবসময় এটি একটি গুরুত্বপূর্ণ ইস্যু। এটা সেখানে সরকারের উদ্যোগগুলো কেমন দরকার বলে আপনি মনে করেন? খেয়াল করবেন, আমরা কিন্তু একটা পণ্য নির্ভর আসলে আমাদের রপ্তানি। এই আমাদের তো টোটাল যে রপ্তানি হয় তার 85% হয়, 85%ই পোশাক টেক্সটাইল মিলিয়ে আমাদের এখান থেকে আসে। তাহলে এইটা দেখবেন যে এটা যে কোনো দেশের রপ্তানির জন্যই এটা কিন্তু ঝুঁকিপূর্ণ, কারণ কোনো কারণে এই রপ্তানিটা ক্ষতিগ্রস্ত হলে আপনার টোটাল রপ্তানিটা কমে যাবে এবং ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাহলে অন্যান্য দেশগুলো, ভিয়েতনামের আপনি যদি উদাহরণ দেখেন, ভিয়েতনামে তো অনেকগুলো তাদের এক্সপোর্ট বাস্কেটে অনেকগুলো প্রোডাক্ট আছে। এবং এই যে তৈরি পোশাক ভিয়েতনামের 5-6 নাম্বারের তালিকায়, তার উপরের দিকে তাদের কৃষিপণ্য, ইলেকট্রনিক্স আইটেম, অন্যান্য আইটেমগুলো আছে। তো আমরা কিন্তু এই সব জায়গাগুলোতে আমরা পারিনি বহু বছর ধরে, আমি 20 বছর ধরেই শুনছি সরকার পণ্য বহুমুখীকরণের কথা বলছে, রপ্তানি পণ্য, কিন্তু ঘুরে ফিরে আপনি দেখেন ওই রপ্তানির হিস্সায় ওই তৈরি পোশাক খাত বা অ্যাপারেল যেটা অংশ সেটাই কিন্তু কমছে না, বরং দিনে দিনে আরও বাড়ছে। তার মানে সরকার অ্যাকচুয়ালি যে উদ্যোগগুলো নেওয়া দরকার কার্যকর, সেগুলো নেয় বলে আমার পণ্য বহুমুখীকরণ হয়নি। আপনি যে আইটেমগুলোর কথা বললেন, আমাদের সেখানে পর্যাপ্ত কিন্তু সম্ভাবনা আছে। আমাদের বাংলাদেশে আমরা তুলনামূলক কম দামে আমরা লেবার পাওয়ার একটা ভালো সুযোগ আমাদের থাকায় এটা আমাদের একটা বড় সম্ভাবনা। কিন্তু আমরা যেহেতু অন্য জায়গায় আমরা খুব ভালো প্যাকেজিং দিতে পারি না, আমাদের চামড়াজাত পণ্য একসময় খুব ভালো রপ্তানি হতো, সেই চামড়াজাত পণ্য LWG সনদ পায় না বলে, মানে আন্তর্জাতিকভাবে আমরা যে পরিবেশের ক্ষতি করে চামড়াজাত পণ্য এখানে প্রসেস করা হয়, সেই অভিযোগ আমাদের বিরুদ্ধে আছে, ফলে আমরা ভালো কোনো দেশে সরাসরি রপ্তানি করতে পারি না। তো এই রকম আরও অনেকগুলো বিষয়, এই চামড়াজাত আপনার CETP, সেন্ট্রাল ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট, বহুদিন ধরে কথা, এটি 10-15 বছর ধরে, শেষ পর্যন্ত ফাইনালি সেটিকে যখন সাভার নেওয়া হলো, সেটিও কিন্তু খুব একটা কার্যকর হলো না, বরং ওখানে গিয়ে যে নদীটা আছে সেটা নষ্ট হচ্ছে। এরকম আপনি যতগুলো পণ্য আপনি খুঁজবেন, দেখবেন যে কোনো না কোনো জায়গায় সমস্যাতে দীর্ঘদিনের কার্যকর কোনো উদ্যোগ আসলে নেওয়া হয়নি। ফলে আমাদের এখন
পণ্য বহুমুখীকরণে মনোযোগ দিতে হবে অবশ্যই, এবং সেখানে সমস্যাটাকে প্রকৃত অর্থে বিএনপি সরকার নতুন করে এসেছে, তাদের সেই সুযোগ আছে, ফলে আইডেন্টিফাই করে দ্রুত সমাধানের উদ্যোগ নিতে হবে, তাহলে নিশ্চয়ই সম্ভব। যেহেতু ভিয়েতনাম আর বাংলাদেশ কিন্তু 90-এর দশকে রপ্তানিতে কাছাকাছি অবস্থায় ছিল। আজকে ভিয়েতনামের রপ্তানি $400 বিলিয়ন, আমাদের $50 বিলিয়ন কম। আমরা কতটা পিছিয়ে আছি, ওই যে বললাম, মানে তারা দৌড়াচ্ছে, আমরা হাঁটছি, বাট আমরা গ্যাপটা আমাদের বেশি হয়ে গেছে। এখানে সরকারের মনোযোগ দিতে হবে, নিশ্চয়ই বাংলাদেশের রপ্তানি সেই সম্ভাবনা আছে। ধন্যবাদ রিয়াদ ভাই আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে আমরা শুনছিলাম যে আমাদের রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনে কি কি চ্যালেঞ্জ রয়েছে বা সেখানে সরকারের কি করণীয়। আমাদের আলোচনা আপনাদের ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, টিভিএস এর সঙ্গে থাকবেন। সকলকে ধন্যবাদ।